একেবারে এটা একটা মানে সাকিবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার এভাবে এই ধরনের কথা বলবে, এটা একদম ঠিক নয়। কারণ দলের প্রয়োজনে আমরা দেখেছি যে সে হয়তো এতদূর যে আমাদের প্লেয়ারদেরকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। উই হ্যাভ এ ভেরি গুড আপনি সাপোর্ট আমার ফ্রম। নাম আমি তো বাদ দিলাম। আপনি বাংলাদেশের কোন প্লেয়ারটার স্ট্রাইক রেট অনেক হাই সেটা আমার আগে বলেন। সেটাই আসলে এমন যে না প্রথম 10 ওভারে আমরা একেবারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। এবার সাকিব আল হাসানকে নিয়ে যেন সমালোচনা পিছুই ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের আগ থেকে সাকিব আল হাসান তো নানা বিষয় নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এবং সেই সাথে তিনি নানা সমালোচনার জন্ম দিয়েছেন। আর সেই সমালোচনাগুলো যেন একের পর এক বেশি উঠেছে। দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটারদেরকে এত সুযোগ সুবিধা দেওয়ার পর কেন তারা এমন করে যাচ্ছে, আর সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক অভিজ্ঞ বিশ্লেষকরা এবার তারা কঠিন বার্তা দিয়ে যাচ্ছে। এবং সেই সাথে অন্যদিকে এবার কোচ সালাউদ্দিন তামিমকে নিয়ে এমন একটি কথা বলেছেন, সেই কথাটি অত্যন্ত সত্য। দর্শক বন্ধুরা, তিনি বলে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটে কে এমন আছে যে কিনা তার স্ট্রাইক রেট অতি ভালো এবং তামিম ইকবালের স্ট্রাইক রেট ভালো নাই করে কে বলবে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু প্রতিবেদন তুলে ধরেছি এবং সেই সাথে সেই সকল বিশ্লেষকদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। একেবারে এটা একটা মানে সাকিবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার এভাবে এই ধরনের কথা বলবে, এটা একদম ঠিক নয়। কারণ দলের প্রয়োজনে আমরা দেখেছি যে হয়তো একটা দুটো চেঞ্জ হতে পারে, যে আর্লি উইকেট পড়ে গেছে তখন পিছন থেকে একজন সামনে আনা, এগুলি তো টিম পরিকল্পনাতে থাকে। অনেক সময় বলারে কখন কোন বলারকে আনবে সেটা বলারের চয়েস থাকে না, এটা ক্যাপ্টেনের ইচ্ছা থাকে যে কাকে আনলে এখন ভালো, কাকে আনলে আমরা এখন ওই দলকে মানে বিপদে ফেলতে পারবো। সেটা কিন্তু ক্যাপ্টেন্সির উপর নির্ভর করে। এটা কিন্তু বলারের কোনো চয়েস থাকে না বা ব্যাটসম্যানের কোনো চয়েস থাকে না যে কে কোন পজিশন তো সবার নির্ধারিত, দুই একটা সময় একটু চেঞ্জ করতে পারে। এটা একেবারে এই মতের সাথে আমি একমত নই। কারণ হলো ক্যাপ্টেন কখন কাকে আনবে সেটা হলো তার বিচক্ষণতা দিয়ে কিন্তু ম্যাচ জিতে আনে। কারণ একটি পরাজয় বা একটি জয় কিন্তু সম্পূর্ণ নির্ভর করে ক্যাপ্টেন্সির উপরে। সুতরাং এখানেও ব্যতিক্রম নয়। আমরা আশা করি এই ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে এবং সামনের ম্যাচগুলিতে ভালো করার করবে বাংলাদেশ দল। নিশ্চয়ই আমরা যদি দেখি তিনটা ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে ব্যর্থ তো আসলে ব্যাটাররা, যেটা এই 2023 সালে পুরো সময়টাতে আসলে ওডিআইতে বাংলাদেশ এই ব্যর্থ হয়েছে। এবং গেল ম্যাচটা যে হারলো সেই উইকেটটা ছিল মিরপুরের মতো সিমিলার উইকেট, এবং এই বছর বাংলাদেশ মিরপুরে কোনো ম্যাচ জেতে নেই। সেই প্রভাবটাই আসলে আমরা দেখতে পাচ্ছি কিনা, বা বাংলাদেশ যে আসলে অফ ফর্মে সেটা আসলে বিশ্বকাপের অনেক আগে থেকেই ছিল। ইয়েস, আমরা যেটা দেখেছি যে এটা কবে থেকে শুরু হয়েছে, সেটা শুরু হয়েছে ইংল্যান্ড বাংলাদেশে আসলো, আমরা ইংল্যান্ডের সাথে হারলাম 2-1। এটা হতেই পারে, ভালো ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন ছিল তখন। তারপর থেকে কিন্তু বাংলাদেশের মানে বাংলাদেশের বিপর্যয়টা শুরু হয়েছে, দলের বিপর্যয়। সেটা আমরা যদি উইকেটের দৌড় দিই সেটা খুব একটা না, তবে তবে আমি বলবো যে আমাদের যে চেঞ্জিং গুলি এবং আমরা যে বাদ দেওয়ার একটা প্রতিযোগিতায় নেমেছিলাম, কাকে বাদ দিব, কাকে রাখবো, কাকে ট্রাই করব, এই ট্রাইগুলি এই এক্সপেরিমেন্ট গুলি যদি আগে করতাম তাহলে হয়তো অসুবিধা হতো না। কিন্তু একদম 11th আওয়ারে এসে আমরা কিন্তু এই টুর্নামেন্ট গুলিতে এশিয়া কাপে আফগানিস্তানের সাথে তারপর বিভিন্ন দলের সাথে আমরা এই এক্সপেরিমেন্ট গুলি করা শুরু করলাম। এবং যথারীতি যে জিনিসটা হওয়া, যে টিমের ভিতরে একটা বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলার প্রতিফলন হলো আমাদের এই বিশ্বকাপ। যে বিশ্বকাপ নিয়ে আমরা অনেক আশা করে বুক বেঁধে বসেছিলাম যে এবার হয়তো আপনি আমার নাম আমি তো বাদ দিলাম। আপনি বাংলাদেশের কোন প্লেয়ারটার স্ট্রাইক রেট অনেক হাই সেটা আমার আগে বলেন। সেটাই আসলে এমন যে না প্রথম 10 ওভারে আমরা একেবারে প্রতিদিনই 70, 80, 90 করে ফেলছি, মানে এরকম এরকম আমরা এত মারামারি। মানে আমার তো আগে তো টিমটাতে আগে তো আমার খুঁটিটা ঠিক মতো দাঁড়া করাইতে হবে, ঠিক না? হুম, যে আগে হুম, টিমটা ঠিক মতো খুঁটিটা দাঁড়া করাবো, ঠিক একটা বেজ হবে, তারপরে আমরা রান করবো। আমাদের যেভাবে আসলে আমাদের আহ, আমরা চাইলেও কিন্তু আমরা আমাদের যে অ্যাবিলিটি, আমাদের যেরকম স্কিল লেভেল, আমাদের ওপেনাররা যেরকম আছে, আমরা কখনই আসলে আহ, প্রতিদিনই আমরা আসলে 70, 80 করতে পারবো না প্রথম 10 ওভার। এটা বললেই হবে না। কোনোদিন হয়তো 60 করবে, কোনোদিন 50 করবে, কোনোদিন 40, ডিপেন্ড করে। বাট হুম। এমন তো কোনো কারো দেখলাম না যে বাংলাদেশে যে মানে এত ওপেনার যারা খেলছে তাদের স্ট্রাইক রেট একেবারে 150, তা তো দেখি নাই, ঠিক না? সবারই কিন্তু হয় 19 আর 20। আমি যেটা বললাম 19 আর 20। বাট যখন একটা এক্সপেরিয়েন্স ব্যাটসম্যান টিমে থাকবে, তখন এটা আপনার কিন্তু অনেক অ্যাডভান্টেজ। আপনার অনেক অ্যাডভান্টেজ যে সে যদি টিমেও থাকে, সে যদি নাও খেলে, সেটাও কিন্তু আপনার অনেক অ্যাডভান্টেজ। আপনি উইলিয়ামসন দেখেন, এটা তো বাড়ি পাঠা দিতেই পারতো, ঠিক না? পারতো কিনা বাড়িতে পাঠা দিতে?
ওর বাড়িতে পাঠায় দিচ্ছে না কেন? এক্সপিরিয়েন্সটা ম্যাটার। অধিনায়ক তিনিও দিতে পারেননি, কেন খারাপ করছে দল? নাজমুল হাসান পাপন বোর্ড সভাপতি, তিনিও দিতে পারলেন না। আপনার কাছে কোনো উত্তর আছে কিনা? দেখেন, আমি তো সঠিক বলতে পারবো না যে কারণটা কি, বাট আই ক্যান সে এতদূর যে আমাদের প্লেয়ারদেরকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। উই হ্যাভ এ ভেরি গুড সাপোর্ট স্টাফ। ক্রিকেট বোর্ড কিংবা সাপোর্ট স্টাফ ক্যানট প্লে ফর দি প্লেয়ার্স 22 গজের ভিতরে, মাঠের ভিতরে কিন্তু প্লেয়াররাই খেলবে। সো আই থিঙ্ক দ্য টোটাল রেসপন্সিবিলিটি যে আমরা এত খারাপ খেলছি শুড বি বোর্ন বাই দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য প্লেয়ার্স। এত কিছু দেওয়ার পরেও আমরা ওই টিমের কাছে হেরে গেলাম, এটা আমার কাছে বিশ্বাস করতেই কেমন জানি লাগছে আর কি। সো আই উড সে ইন ওয়ান ওয়ার্ড যে আই অ্যাম টোটালি ডিভাস্টেটেড, টোটালি ডিস্ট্রট, আই এম ফ্রাস্ট্রেটেড অ্যান্ড আই ফিল যে আমাদের দেশের লোকরা এটা ইজ অ্যান ইনসাল্ট হোয়াট দে হ্যাভ ডান অন দ্য ফিল্ড। এর পেছনে খেলার বাইরেও বিশ্বকাপের আগে তামিম সাকিব ইস্যুটা খুব সরগরম ছিল ক্রিকেট পাড়া, পাশাপাশি কোচিং স্টাফেরও পরিবর্তন এসেছে, খুব বেশি সময় হয়নি, অধিনায়কের পরিবর্তন এসেছে। এই বিষয়গুলো আসলে প্রভাবক হিসেবে কাজ করেছে। ইট কামস অ্যাজ এ শক আর কি, যে আমাদের দুটো সিনিয়র প্লেয়ার আর ফাইটিং অ্যামং দেমসেলস। দিস ইজ was not the right thing to do, especially for তামিম and সাকিব, যারা দুজনেই অভিজ্ঞত প্রফেশনাল প্লেয়ার্স। তাদের মাথার ভিতরে এতটুকু থাকা উচিত ছিল যে এই সময় আমরা ভুলে গিয়ে দেশের জন্য আমরা কিছু চেষ্টা করি। আপনি নিজে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন, আপনি ক্রীড়া সংগঠক ছিলেন, আপনি খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশ দলটাকে। সব টিমের কিন্তু হয়, এমনি হয়, ওয়েস্ট ইন্ডিজ টিমের হয়েছে, শ্রীলঙ্কান টিমের হয়েছে অতি কয়েক বছর আগে। দ্যাট দে চেঞ্জ দ্য হোল থিং আর কি। হ্যাঁ, হয়তো আমাদের 2-3 বছর স্ট্রাগল করা লাগবে, বিকজ আমাদের এটা হোলসেল একটা চেঞ্জের দরকার ইন দ্য টিম আর কি। সৈয়দ আশরাফুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেটি শুনছিলেন দর্শক, এমন অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটের আমূল পরিবর্তন প্রয়োজন, সেই পরিবর্তন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন সাকিব আল হাসানকে নিয়ে যেন সমালোচনা পিছুই ছাড়ছেই না। কারণ সাকিব আল হাসান এক এক সময় এক এক কথা বলে সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন, আর সেই সমালোচনার কারণেই বাংলাদেশ ক্রিকেটের এমন বেহাল পরিস্থিতির মধ্যে পড়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটারদেরকে যে যতটুকু ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে ততটুকু অন্য কোনো দেশে পাওয়া যাচ্ছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং সেই সাথে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।